অধ্যাপক ফেরদৌস, আমরা অনেকেই বলে থাকেন যে রাজধানীতে যে 7টি কলেজ আছে, এর মধ্যে 2টি মেয়েদের কলেজ, 5টি ছেলে মেয়ে আছে, ওরকম কলেজ। তো ওই 7টি কলেজের সংকটের মূল হচ্ছে 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ছাড়িয়ে নিয়ে এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্ত করা। তখন বলা হয়েছিল যে এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমবে, ঢাকা বিশ্ববিদ্যালয়টা খুব সানন্দে গ্রহণ করতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকেই মনে করেন যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ, এই দুইজনের ব্যক্তিগত দ্বন্দ্ব বা অতিরিক্ত ভালোবাসা থেকে এটি হয়েছে। সত্যি সত্যি কি শিক্ষকেরা, বিশেষ করে উপাচার্য পর্যায়ের শিক্ষকেরা, এসব বিষয়ে ব্যক্তিগত দ্বন্দ্ব বা মানে আপনার কাছে কি মনে হয়? আপনাদের দুজনের কাছ থেকে এই প্রথম প্রশ্নটা তাই করছে। অধ্যাপক ফেরদৌসকে আগে শুনি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ খালেদ। এটা তো আসলে অন্তর্যামী হওয়া ছাড়া এটার উত্তর আসলে দেয়া খুব কঠিন, তাই না? আসলে উপাচার্যরা যে সবাই একই রকম করে চিন্তা করেন, আর আমি তো উপাচার্য নই, উপাচার্য হয়ে উপাচার্যরা কিভাবে চিন্তা করেন এটা তো বলা আমার পক্ষে কঠিন। কিন্তু আমিও খুব বিস্মিত হয়েছি এই এত বছর পরে এই প্রচারণা যখন সামনে এসছে বা এই আলাপচারিতা যখন সামনে এসছে, তার মানে লোকে বিশ্বাস করে, এই আলাপের বিশ্বাসযোগ্যতা আছে। এবং 7 কলেজের স্থানান্তরের মানে 7 কলেজের অধিভুক্ততা বদল হওয়ার পেছনে এই ব্যক্তিগত রেষারেষি কাজ করেছে কিনা আমরা জানি না, কিন্তু আওয়ামী শাসনামলের অধীনে যে উপাচার্যরা ছিলেন তাদের নিজেদের মধ্যে যে পারস্পরিক ক্ষমতার দ্বন্দ্ব ছিল, ক্ষমতার লড়াই ছিল, সেইটা তো অন্তত এটা স্পষ্ট করে দেয়। তো এইটা খুব মানে আমি সবসময় ভাবি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো সৃষ্টি হয়েছিল কলেজগুলোকে অধিভুক্ত করার জন্য এবং সেগুলোকে ব্যবহার করার জন্য। সেটা কেন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেয়া হলো, যেখানে আমরা জানি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংও যথেষ্ট নানা কাজের ভারে পিষ্ট, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রায় সোশ্যাল মিডিয়াতে রেজিস্ট্রার বিল্ডিং নিয়ে ট্রোল করে এইভাবে যে রেজিস্ট্রার বিল্ডিং এ তারা যদি কোনো কাজ নিয়ে যায় তাহলে তাদেরকে বলা হয় যে লাঞ্চের পরে আসেন। রাইট। তো এটা এই যে লাঞ্চের পরে আসেন গোছের একটা রেজিস্ট্রার বিল্ডিং, যে কিনা নিজের বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ সারতেই গলদঘর্ম, তাকে কেন বাড়তি 7-7টা কলেজ এবং যেই কলেজগুলোর পরিধি ব্যাপক, ছাত্র সংখ্যা ব্যাপক, কাজ ব্যাপক, সেগুলোকে কেন নিতে হবে? এবং নেয়ার ফলে যেটা হয়েছে যে ভয়ানকভাবে একাডেমিক স্থবিরতা তৈরি হয়েছে। এই 5 বছর 7 বছর লেগে যাচ্ছে ডিগ্রি প্রোগ্রাম সমাপ্ত হতে। পাশাপাশি 7 কলেজের ছাত্ররা একটা বড় নালিশ তুলেছে যে আর্থিক অসততার অভিযোগও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তুলেছে। এই যে এত কিছু অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কথাবার্তা হতে পারলো বা এগুলো উঠতে পারলো, এটার পেছনে বোধগম্য কোনো ব্যাখ্যা নেই। এটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে আরিফিন সিদ্দিক এবং অধ্যাপক হারুনুর রশিদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব হয়েছিল কিনা আমরা জানি না, কিন্তু এটা তো ঠিক যে একটা এক্সেপশন তৈরি করা হয়েছিল। এক্সেপশনটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো থাকবে, সেখানে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে 7টা কলেজকে দেয়া এমন বাজারে এমন কথাও রটনা হয় যে এই কলেজগুলো পাওয়ার সাথে সাথে এই কলেজগুলোর খাতা দেখার কাজ ইত্যাদি ইত্যাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেলেন। মানে এগুলো তো কোনো ভালো কথা না। এই পুরো বিষয়টা ঘটলো একভাবে যে নিয়মের ব্যত্যয় ঘটায়। সেটা কেন ঘটলো সেটা আসলে আমাদের, এবং এগুলো এখন আবার শুনছি, গতকালকে শুনছি যে সমাধানের রাস্তায় বলা হচ্ছে যে একটা ভিন্ন আরেকটা বিশ্ববিদ্যালয় তৈরি করে এদেরকে নেওয়া হবে। তো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, তারপরে আবার একটা ভিন্ন বিশ্ববিদ্যালয় তৈরি হবে শুধু এই 7টা কলেজের জন্য। এরপরে আরো অন্য 7টা কলেজ বা 14টা কলেজ বলবে আমাদের জন্য আরেকটা বিশ্ববিদ্যালয় করো। ফলে এগুলো তো কোনো সলিউশন না। তার মানে হচ্ছে আমরা ব্যক্তির দিকে তাকিয়ে, দলের দিকে তাকিয়ে, হ্যাঁ, ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থের দিকে তাকিয়ে নিয়মকে নিজেদের মতো করে বাঁকিয়ে চুরিয়ে নিজেদের সুবিধা অনুযায়ী কাজ করেছি। তো এইটারই একটা মানে নিকৃষ্টতম দৃষ্টান্ত হয়ে থাকলো 7 কলেজের অধিভুক্ততা নিয়ে এই যে টানাপোড়েন সেটা। স্যার, আমি প্রফেসর সুমন রহমানের কাছে যাওয়ার আগে আপনার কাছে একটু যে আপনি যেটা ক্ষমতার দ্বন্দ্ব বললেন, সেই ক্ষমতার দ্বন্দ্ব তো আসলে ক্ষমতার দ্বন্দ্ব শুনলে মনে হয় যে এটা একটা আদর্শের দ্বন্দ্ব হইতে পারে, এইটা একটা মানে আরো অন্যরকম হইতে পারে, কিন্তু এটা তো অ্যাবসলিউটলি এই ক্ষমতা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের লোকদেরকে চাকরি দেওয়ার ক্ষমতা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিংয়ে চাকরি দেওয়ার ক্ষমতা। 2 লাখ ছাত্রছাত্রী এখানে আসে এই 7 কলেজের মধ্যে, তাদের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য এই লড়াই।
তাহলে যদি আমি আদর্শের দ্বন্দ্ব বলতাম তাহলে আমি আদর্শের দ্বন্দ্বই বলতাম। ও আচ্ছা আচ্ছা। যদি আমি রাজনৈতিক আদর্শের কথা বলতাম তাহলে আমি আদর্শের দ্বন্দ্বের কথাই বলতাম। আমি বলতাম রাজনৈতিক দৃষ্টিভঙ্গির, হ্যাঁ রাজনীতির ভিন্নতা, কিন্তু আমি তো বলছি দেখুন এই পদ পদবিগুলোকে লোকে তো দায়িত্ব হিসেবে দেখে না, এটা তো নিছক একটা দায়িত্ব। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি আবার পড়ানোর কাজেই ফিরে যাব একটা নির্দিষ্ট সময় পরে। আমি এখন একটা দায়িত্বই পালন করছি মাত্র, আমি না আসলে এইখানে অন্য কেউ দায়িত্ব পালন করতে আসতো। আনফরচুনেটলি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা এই পদে যান তাদের অধিকাংশই মনে করেন যে এগুলো দায়িত্বের চাইতেও অধিকতর হচ্ছে ক্ষমতা। আমি যদি গোপালগঞ্জের লোক হই তাহলে গোপালগঞ্জের লোক দিয়ে আমার প্রশাসনকে ভরিয়ে ফেলবো, আমি যদি অমুক দলের লোক হই তাহলে অমুক দলের লোক দিয়ে ভরিয়ে ফেলবো। হ্যাঁ, আমরা যেমন এখন হঠাৎ করে দেখতেছি যে অনেক গুণীজনের জন্ম এখন চট্টগ্রামে হচ্ছে। হঠাৎ করে চট্টগ্রামে গুণীজনের সংখ্যা বেড়ে। আপনি আনফরচুনেটলি মানে এটা তো এরকম না যে আনফরচুনেটলি হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে সব বদলে যাবে তা তো না। ফলে আপনি যেটা বলছেন সেটা দুঃখজনক বা সেটা কাম্য নয়, কিন্তু সেরকমও তো ঘটছে না। আমি খুব খেয়াল করি, আগে দেখা যাইতো যে পদ্মা পার হইলে তার বাড়ি মানিকগঞ্জ হোক বা পদ্মার একটু আগে হোক হোক, কোনোভাবে গোপালগঞ্জকে টেনে আয় না বলতো এই গোপালগঞ্জের পাশের জেলায়, এই গোপালগঞ্জ বা গ্রেটার ফরিদপুর, এই গোপালগঞ্জের এরকম জেলায় মানে এরকম পরিচয় দিতে চাইতো। এখন ওই জেলার লোকেরা এখন আবার নিজেদেরকে ফরিদপুরের পরিচয় দিতে চায় না, এখন বলে অন্য কিছু, যে আমরা ঢাকা। আমরা কি আসলে জুলাই আগস্টের সেই অসাধারণ একটি আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান আমরা যেভাবেই বলি না কেন, তারপরে কি আমরা একটা উইয়ার দে হয়ে যেতে দেখলাম খুব দ্রুত, যে ছাত্র বা সমন্বয়করা এক দল, বাকিরা বিভিন্ন দল, কখনো প্রফেসর সুমন রহমান এই দল অথবা অন্য দল, মানে আমি একটা নাম বলার জন্যই বললাম। তো এইটা কি মানে একটা উইয়ার দে খুব দ্রুত হয়ে গেল? যেমন আমরা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ সমন্বয়কদের একজন, তিনি আসলে সেইখানে এই দুই দলের মাঝখানে যাতে এই সংঘর্ষ যাতে রক্তক্ষয়ের দিকে না যায়, তিনি আসলে এটা আটকাতেই গেলেন। কিন্তু আমরা এক সাংঘাতিক রকমের উল্লাস দেখতে পেলাম, ওকে ভুয়া বলে তাড়িয়ে দিয়েছে, ওকে আর কেউ মানতেছে না। এইটা আপনি আসলে কিভাবে দেখেন? এবং পাশাপাশি দর্শকরা একটা প্রশ্ন করতেছেন যে এই যে শিক্ষকদের অবমাননা, এইটা আসলে এই ৫ আগস্টের পরে এত বেশি করা হয়েছে যে কোনটা যে ভালো কারণে করা হয়েছে, কোনটা খারাপ কারণে করা হয়েছে, এটাই এখন একটা বোঝা মুশকিল। আপনি যদি একটু বলতেন। অধ্যাপক ফেরদৌসকে শুনে আমরা অধ্যাপক রহমানকে ওই প্রসঙ্গে একটু শুনতে চাই। অধ্যাপক সাইদ ফেরদৌস। ধন্যবাদ খালেদ। এটা একটা বড় প্রশ্ন, আসলে একটু খুলে আসলে আলাপটা হওয়া দরকার। সেটা হচ্ছে দেখেন, ৫ই আগস্টে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে দীর্ঘদিনের যে জগদ্দল পাথর, যে স্বৈরশাসন, তার অবসান ঘটেছে। কিন্তু এটা তো এরকম না যে রূপকথার গল্প না, যে ডাইনি মরে গেল আর প্রাসাদের রাজকন্যা জেগে উঠলো ঘুম থেকে, আর গাছে গাছে ফুল ফুটলো আর পাখি গাইতে শুরু করলো। রূপকথায় এটা ঘটে যে ডাইনি মরে যাওয়ার মাত্র ডাইনির মায়াজাল কেটে যায়, আর তখন সবাই জীবিত মানুষেরা সব মৃতের দেশ থেকে ফিরে আসে এবং আনন্দ করতে থাকে। রূপকথা এটা ঘটে, বাস্তবে তো এটা ঘটবে না। ফলে স্বৈরশাসন চলে গেছে, কিন্তু তার তো লিগেসি আছে। তার লিগেসি শুধু ধরেন আমরা বারবার বলি অর্থনীতি শেষ হয়ে গেছে, রাজনীতি শেষ হয়ে গেছে, কোনো প্রতিষ্ঠান নাই, সেগুলো তো আছেই। ধরেন প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত দলীয়করণ হয়েছে, আইন কানুন বলে কোনো কিছু তোয়াক্কা কোনো প্রতিষ্ঠানে হচ্ছে না, যে যার মতো সুবিধা মতো সেটাকে নিজের মতো করে নিয়েছে, সেগুলো তো আছেই। কিন্তু ধরেন আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক পরিসরেও এই যে দীর্ঘ স্বৈরশাসন, তার একটা ছাপ কি ছিল না? আমরাও কি নিজেদের মনের ভেতরে ছোট 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 বড় স্বৈরাচারী হয়ে উঠিনি? ফলে যারা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছি, যারা স্বৈরাচারকে ঠেকিয়েছি, তাদের মধ্যেও কি এমন এলিমেন্ট ছিল না? ফলে এটা কিন্তু খুব প্রত্যাশিত ছিলই। এটা কি আমরা জানতাম না যে শেখ হাসিনা সরে যাওয়া মাত্র, শেখ হাসিনা যতক্ষণ সামনে ততক্ষণ